হঠাৎ করেই চলে গেলেন। তাই তো, তাই তো। দেখো দেখো মামা রামকুমারকে চলে যাওয়ার সময় যে যে কথাগুলো বলেছিলেন না, আমার মনে হয় তিনি সেগুলো আমাকেও বলেছেন। কেননা তিনি তো আমাকে তার ছেলের মতোই দেখতেন। জানি বাবা, তোর উপর বড় টান ছিল তার। হ্যাঁ, তাই তাই মামি, আমি যদি রামকুমারের অবর্তমানে তোমাদের সমস্ত ভার আমার কাঁধে নিই, তাহলে তুমি দ্বিধা করো না মামি, দ্বিধা করো না। বাবা, আমার নিজের আর এমন কি ভার আমি তোকে চাপাই? আমার ভার আমি একাই টেনে বইতে পারবো। আমার ঘরে রঘুবীর আছেন, তার উপর আমার এখনো ঠায় ভরসা বাবা। কিন্তু আমি ভাবি ওই গদাইকে নিয়ে। আজও লাহাবাবু তার চিকিৎসার ব্যাপারে কবরেজ মশাইয়ের সঙ্গে কথা কইলেন, আমিও ছিলুম সেখানে, কিন্তু কোনো আশার কথা শুনলুম না বাবা। দেখো মামি, আমি বলি কি, ও কলটা তুমি এখন ভুলে যাও। গদায়ের তো নতুন করে কোনো উপসর্গ দেখা দিচ্ছে না। দেখা দিতে কতক্ষণ বাবা? ওর চাল চলন, হাব ভাব, চোখের চাউনি সবই যেন কেমন কেমন। মামি, আমি বলি কি, তুমি বরং ওকে কদিনের জন্যে শিহরে হেমের কাছে পাঠিয়ে দাও। হ্যাঁ, ওই যে কারণে তুমি কলকাতা থেকে ওকে এখানে এনেছিলে, সেই একই কারণে তুমি ওকে ওই কামারপুকুর ছাড়া করো। তা নাহলে চৌপর দিন ওর কাঁধে সেই ভার চেপে বসে থাকবে। কেন রে? জানো না, এখানকার মানুষজনদের দৈবী প্রভাব অনেক বেশি। ঠিক বলেছিস, সবাই যেন একটু কেমন তর। হ্যাঁ, মুখিয়ে আছে কখন গদাই তার লীলা খেলা দেখাবে। আসলে সহজ সাধারণ সরল গ্রাম্য মানুষ তো, আবেগে ভাসতে ভাসতে কোথায় গিয়ে যে ঠেকে। মন্দ বলিসনি বাবা। গদাইকে শিহরে পাঠিয়ে দিলেই তো হয়। এখানকার টানা পড়েনও তাহলে কমবে। আয় সাঙ্গাত, ওইখানে গিয়ে বসি। আয় 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 আয়, বস দেখি। কি রে, এখানে টেনে আনলি যে বড়, কি কথা বলবি? না আসলে ভাবছি, আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি। কি রে? আমাকে নিয়ে তোদের প্রত্যেকেরই বড় সংশয় বেড়েই চলেছে। হ্যাঁ রে, আমি যেকালে মন্দির ছেড়ে চলে এলুম, সেকালে আমার মনটা ভারী খুশি খুশি লাগছিল। ভেবেছিলুম পুরনো গ্রাম, বন্ধু বান্ধব, চেনা জানা লোকেদের মধ্যে পড়ে আমার মনটা ভালো থাকবে, আমি পুরনো দিনগুলো সব ফিরে পাবো। কিন্তু তা তো হবার নয়। তোদের প্রত্যেকেরই যেন আমাকে নিয়ে কেমন একটা লুকোচুরি ভাব। আসলে কি জানিস, তুই অনেক পাল্টে গেছিস রে সাঙ্গাত। কিরকম? তুই যেমনটি এখান থেকে গেছিলি তেমনটি কি ফিরে এসেছিস? কেন রে, আমার কি দুটো বাড়তি ডানা গজিয়েছে নাকি? না রে সাঙ্গাত, তোর নামে যত কথা আমরা এখানে বসে শুনেছি, তাতে তোকে না দেখলে আমরা সেরকমই ভাবতুম রে। কি কি শুনি? সে অনেক কথা। তুই নাকি কলকাতার মন্দিরে নিত্য ভেলকি দেখাস, সেখানে অমন ডাক সাইডে রানীর জামাই সব নাকি তোর কথায় ওঠে বসে।
তারপর তো শুনেছি শাস্ত্রবিধি পূজা আচার সব পাল্টে ফেলে তুই তো নিজের খুশি মতো যা ইচ্ছে তাই করিস। তারপর তারপর তো শুনেছি তুই নাকি ওখানে তুড়ি মেরে মেরে ওই মন্দিরের চাতালে মাকে টেনে আনিস। কত সাধু সন্তরা দেশ বিদেশ থেকে তোর কাছে শাস্ত্র কথা শুনতে আসে। ব্যাস, তোর মধ্যে নাকি ভগবানের বাসা। শ্যাঙাত, না রে, সত্যি রে, হাসি নয়। এই যে তুই তখন আমাদের ধর্ম কথা বলছিলি, রাখাল, বিনু, ননি, আমাদের সবাইকে, পরে তুই চলে আসার পর তোকে নিয়ে আমাদের কত কথাবার্তা হয়েছে। তোর চাল চলন, কথাবার্তা এখন যেন কেমন ভার চেপেছে, ঠিক আগের মতন আর নেই। আচ্ছা শ্যাঙাত, তুই তো আগে কৃষ্ণপালা গাইতি, প্রহ্লাদ পুঁতি পড়তি, সেগুলো তো ছিল আমাদের ছোটবেলাকার দৌড়ঝাঁপ। কিন্তু এখন তোর কথাবার্তা কেমন পাল্টে গেছে রে। এখন তোর কথা শুনলে মনে হয় আমরা গুরু মশাইয়ের কাছে বসে শাস্ত্র পাঠ নিচ্ছি। জানি না রে, কিন্তু বিশ্বাস কর, আমি জেনে শুনে এভাব করি না রে। মন্দিরে যাওয়ার কাল থেকেই তো আমার ভেতরটা উল্টে পাল্টে গিয়েছিল। আমি তো সেখানে অবিশ্বাস নিয়ে গিয়েছিলাম। কৈবর্তের মন্দির, চারধারে নানান চাপানুতোর, কিন্তু এড়াতে পারলাম না রে। বরদাদার শরীরের গতিক, আমার পেটের দায়, সব মিলে কেমন যেন একটা ফাঁস লেগে গেল। মানতে না চাইলেও বুঝতে পারতুম সবই জগন্মাতার ইচ্ছে, মায়ের ইচ্ছে, বড় ইচ্ছে। আমার ইচ্ছে তল পেল না। কিন্তু বিশ্বাস কর, আমি সহজে মাথা নোয়াইনি রে, আমি সহজে মাথা নোয়াইনি। হ্যাঁ রে, হ্যাঁ রে, সত্যি সত্যি। সাঙ্গাত, তাহলে তাহলে তুই আমাকে বল, আমি তোর ছোট্টবেলাকার বন্ধু। তোর মনে আছে সাঙ্গাত? হ্যাঁ, সেই মোয়া মোদক থেকে শুরু করে ওই ক্ষেতের শশাটা, তুই এক কামড় আমি এক কামড়, এই তো ছিল আমাদের করার। ছিল তো। তাহলে সত্যি কথাটা বল না রে সাঙ্গাত, তুই যা বুঝেছিস তার কিছু অন্তত ভাগ দে আমাকে। কিসের ভাগ নিবি? জগজ্জননীর? বল। পারবি না রে, সইতে পারবি না। হ্যাঁ রে, শেষটায় একতাল আগুন গিলে খাবার দশা হবে তোর। ওসব তো তাড়াহুড়োতে হয় না রে, নিজের মনের ভেতরের আধারটাকে তৈরি করতে হয়। শ্রীরাম